একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর আজকের ক্লাসে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের এইচএসসি 26 একটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা প্রতিদান, এই কবিতাটা আমরা আজকে শিখব। তো আমরা কবিতা পড়তেছি, এটা ঠিক আছে, কিন্তু আমরা এই কবিতাগুলা থেকে শুধুমাত্র এই বোর্ডে যতটুকু পড়া আছে এই পড়াটুকু শুধু শিখবো না, আমাদের আরো অনেক কিছু শেখার আছে যেগুলো আমাদের অ্যাডমিশনের জন্য লাগবে। তবে আমরা প্রথম অবস্থায় যেহেতু কবিতাগুলো পড়তেছি, আমরা এখন আমাদের বোর্ড বইয়ে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো ভালো করে পড়বো, পাশাপাশি সৃজনশীল কিভাবে উত্তর করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখবো। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি আমাদের আজকের ক্লাসে, তো সবাই তো আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, আমরা আমাদের কবিতা আজকে নিলাম প্রতিদান কবিতাটা। কবিতাটা লিখছেন হচ্ছে জসীমউদ্দিন। তোমরা সবকিছু ভুল করিও, কিন্তু আমার স্টুডেন্ট হিসেবে এটা ভুল করবে এটা আমি একদমই চাই না, মন থেকে মেনে নিতে পারি না। সেটা হচ্ছে নামের বানান, বিশেষ করে কবি লেখকদের নামের বানান। তো এই প্রতিদান কবিতাটার বানানটা অনেক সহজ। আমরা কবিদের কবিতার নামটা এত সুন্দর হয় কিভাবে এটা আজকে একটু শিখবো। পাশাপাশি আমি যেটা বলতেছি, এই যে আমাদের আজকের কবিতার যে লেখক জসিমউদ্দিনের নামের বানানটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবই লিখো ঠিকঠাক মতো, কিন্তু নামের বানান ভুল করার জন্য চারের মধ্যে ঘ নাম্বার প্রশ্নের উত্তরে 2 পাও, 1.5 পাও, গ নাম্বারে 3-এর মধ্যে 1 পাও, এরকম পাও। তো নামের বানান খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কবিতা এই অংশে। তাহলে আমাদের আজকের আলোচ্য কবিতার নাম হচ্ছে প্রতিদান, লিখেছেন জসীমউদ্দিন। বানানটা যেভাবেই আছে আমাদেরকে শেখানো হচ্ছে, সেইভাবেই আমরা এটা পড়বো। তারপর কবি পরিচিতি আমাদের লাগবে। আজকে একটা মিলিয়ে মিলিয়ে পড়া তোমাদের একটু আমি দেখাইতে চাই। তো এখানে দেখো, জসীমউদ্দিন মারা গেছেন কবে? 1976 সালে। তো 1976 সালে আমাদের আরো একজন লেখক মারা গেছেন, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কবে মারা যায় সবাই একটু আমার সাথে বলো। 1976 সালে। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম মারা যান 1976 সালে। তাহলে আমরা যখন জসীমউদ্দিন সম্পর্কে পড়তেছি, তখন আমরা কাজী নজরুল ইসলামের এই বিষয়টাও একটু স্মরণ করে নিলাম। তাহলে কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু কাছাকাছি সময়ই হয়। আমরা পড়ার সময় একটু মিলিয়ে নিব কার সাথে কার মিল আছে। আচ্ছা, আর বাকি কবির পরিচিতি আমরা পড়বো, তবে আমরা সরাসরি আমাদের কবিতায় চলে যাই। আমরা যে স্টাইলে কবিতা পড়ি আমরা সেই স্টাইলেই চলে যাই। আমরা প্রথমে কি করি, আমরা শব্দার্থ গুলো আগে দেখি। কেন আগে দেখি? তাহলে কবিতা পড়তে আমাদের জন্য সহজ হবে। তাহলে এই শব্দার্থ আমার মনে হয় তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা একটু দেখো। এখানে একটা শব্দ, প্রথম শব্দ জেবা। জেবা মানে কি? যিনি বা যে। তারপর বিভাগী। বিভাগী শব্দটার মানে হয়তো আমরা পুরোপুরি জানতাম না, আমরা আগে ওইভাবে বেশি করে শুনি নাই, কিন্তু আজকে যখন কবিতা পড়তে আসলাম শব্দ দেখছি, তখন আমাদের কবিতা পড়ার সময় সহজ হবে। বিভাগী মানে কি? উদাসীন। হ্যাঁ, উদাসীন বা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে হচ্ছে যার স্পৃহা নাই, যার কর্ম শক্তি নাই, যে সক্রিয় না, অ্যাক্টিভ না, ইংরেজিতে যেটাকে বলে অ্যাক্টিভ না। তাহলে বিভাগী মানে মনে অনেক দুঃখ, সে ভাবের দেশে আছে, তার মধ্যে অ্যাক্টিভনেসটা কম। তারপরে আছে দীর্ঘ রজনী মানে দীর্ঘ রাত, ঘুম যে হয়েছে মানে নির্ঘুম রাত কাটানোর কথা বলা হয়েছে। বিষে ভরা বান মানে কটু কথা, হিংসাত্মক ভাষা। সোহাগ মানে আদর, এটা আমরা মোটামুটি জানি। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সেটা হচ্ছে মালঞ্চ। তো মালঞ্চ মানে হচ্ছে ফুলের বাগান। তো পরীক্ষায় প্রশ্ন আসছে এইগুলা যে মালঞ্চ মানে কি। আমরা মালঞ্চ মানে মনে করি যে একটা মেয়ের নাম। মালঞ্চ মানে নামটা অনেক কঠিন, এটা মানে কোনো নদী বা সমুদ্রের, হ্যাঁ নদী বা সমুদ্রের কোন, সমুদ্রের
কিসে নাম? সমুদ্রের হচ্ছে হলো কোনো একটা নাম হবে আমাদের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা মালঞ্চ মানে হচ্ছে আমাদের ফুলের বাগান। এই যে এমসিকিউটা, এটা ভর্তি পরীক্ষা অনেকবার আসছে, বিশেষ করে জগন্নাথ ভর্তি পরীক্ষা। জগন্নাথে কয়েকবার দিছে। মালঞ্চ মানে কি? মালঞ্চ মানে হচ্ছে ফুলের বাগান। নিঠুরিয়া মানে কি? নিষ্ঠুর, নির্দয়। আমরা নিঠুরিয়া মানে জানতাম না, এই মানেটাও আমরা একটু শিখে নিলাম। তারপর নিরন্তর মানে অবিরাম, নিয়ত। তাহলে কয়েকটা শব্দ আমরা জানতাম আর কয়েকটা জানতাম না। যেগুলো জানতাম না, বিভাগী, মালঞ্চ, নিঠুরিয়া, এগুলো শিখে ফেললাম। আর যেগুলো অনেক কমন ছিল কিন্তু বাংলাটা ভালো করে পারার জন্য ওই শব্দগুলোর মানেটা আরো সহজ করলো। যেমন নিরন্তর, তারপর হচ্ছে সোহাগ, তারপর হচ্ছে জেবা, দিগল রজনী। এই সুন্দর সুন্দর শব্দগুলো আমার বাংলার ভোকাবুলারি বাড়াই দিল। হ্যাঁ, বাংলার শব্দ ভান্ডারটা অনেক সমৃদ্ধ করলো। আমরা সবাই কি শব্দার্থগুলো বুঝলাম? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা শব্দার্থতে এত সময় দিলাম কেন? আমরা সময় দিলাম কারণ আমরা কবিতা পড়তে যেন আমাদের সহজ হয়। আরেকটা বিষয়, কবিতা পড়াটা আরো বেশি সহজ হবে যদি আমরা পাঠ পরিচিতিটা পড়ে নিয়ে কবিতাটা পড়তে যাই। কেন? পাঠ পরিচিতিতে আমাকে বলে দিচ্ছে যে আমার এই কবিতার কোন বিষয়গুলো ভালো করে আমার লাইনগুলো পড়ার সময় পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা পাঠ পরিচিতিতে দেখি কি প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দীনের বালুচর। এই বালুচর নামটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই কাব্যগ্রন্থ থেকে নেয়া। তোমরা যারা এখন এইচএসসি তে আছো তোমাদের জন্য খুবই দুঃসংবাদ। আমার মতো তোমরা যখন চাকরির পরীক্ষা দিবা তখনও এটা লাগবে যে বালুচর কার লিখা কাব্যগ্রন্থ। তখন তোমাকে উত্তর করতে হবে এটা জসীমউদ্দীনের লিখা একটা কাব্যগ্রন্থ। এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার, এই যে দেখো একটা সুন্দর শব্দ, পরার্থপরতা। এই পরার্থপরতা মানে হচ্ছে যে অন্যের দুঃখে কাতর। এই কথাটার মানে এরকম, তোমার কোন একটা বান্ধবী তোমার কাছে টাকা ভুল করে বাসা থেকে নিয়ে আসে নাই। তুমি যখন নাস্তা খাবা তখন দেখতেছো যে তোমার কাছে টাকা নাই। তো তুমি কি করলা? তুমি তোমার ওই বান্ধবীটাকে বললা আমাকে একটু 20 টাকা বা 50 টাকা ধার দিবি, আমি একটু নাস্তা খেতাম, কালকে তোকে টাকাটা দিয়ে দিতাম। বা এমন, ধরো তুমি রিক্সা করে বাসায় যাবে, অনেক বৃষ্টি, তোমার কাছে অতগুলো টাকা নাই, কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে তুমি 50 টাকা বা 100 টাকা ধার নিলা। সে খুশি মনে তোমাকে দিল না, এটা তো হয়, সবারই হয়। তুমি আজকে টাকা না, আমাকে কালকে দিয়ে দিও, বা না দেওয়ার কথা ওভাবে ও বলে নাই, বলছে তুমি দিয়ে দিও তোমার সুবিধা মতো। তো নেক্সট দিন তুমি টাকাটা ফেরত দিলে, অনেক বেশি থ্যাঙ্কফুল থাকলা। এবং তারপর এমন একটা দিন আসছে যে ওরও মানে ওর একটা বিপদ হয়েছে, তুমি নিজে থেকে হেল্প করছো। তো এই বিষয়গুলোকে বলা হয় পরার্থপরতা। পরের স্বার্থে যে উপকার করে, পরের যখন উপকার দরকার তখন উপকার করে। তাহলে এই ধরনের শব্দ আমরা আশা করি তোমরা বোর্ড বই থেকে যখন কবিতা গল্প পড়ো এই ধরনের শব্দগুলো তোমাদের সৃজনশীলে ব্যবহার করবা। তাহলে সবাই সবার বইয়ের মধ্যে পরার্থপরতা শব্দটা দাগায় রাখো, এটা খুবই একটা এই কবিতা পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমাদের শব্দ ভান্ডারের জন্য। তাহলে এই কবিতায় বলা হচ্ছে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত, সেই বিষয়ে আলোকপাত করেছেন আমাদের জসীমউদ্দীন। জসীমউদ্দীন বলতে চাচ্ছেন যে আমরা সবসময় নিজের একটা ক্ষুদ্র স্বার্থ চিন্তা করি, কিন্তু আমাদের যদি একটু বড় স্বার্থ চিন্তা করি, সবার কথা ভাবি, সবার পরার্থপরতার দিকটা দেখি, তাহলে জীবনের প্রকৃত সুখ এবং জীবনের সার্থকতা ওই বিষয়গুলোতে আমরা দেখতে পাই। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কেননা ভালোবাসা পূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসাবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন। আমরা শেষ লাইনটাকে যদি আমাদের এই কবিতার মূল ভাব চিন্তা করি তাহলে আমরা পেয়ে যাব, ভালোবাসা পূর্ণ পূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর এবং
নিরাপদ পৃথিবী। আমরা যদি সারাদিন ঝগড়া করি, হ্যাঁ, মারামারির মধ্যে লেগে থাকি, তাহলে আমাদের পৃথিবীটা সুন্দর হয় না, অনেক বেশি নিরাপদ হয় না। আমাদের বিশ্বস্ততা, বিশ্বাস, ভালোবাসা, আন্তরিকতা, এই বিষয়গুলো আনতে হবে। তাহলে কবি বলতে চাচ্ছেন, যে তোমার ক্ষতি করতে চায়, অনিষ্ট করতে চায়, তার যদি তুমি উপকার করো, তাহলে ওই অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীটা হবে অনেক সুন্দর, বাসযোগ্য। এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়েই নামটা হলো প্রতিদান। মানে তুমি নিজের জন্য চাবা না, অন্যের জন্য চাবা, অন্যকে দান করবা নিঃস্বার্থ ভাবে, এটাকেই বলা হয় প্রতিদান। তাহলে জসিমউদ্দিন অবশ্যই বাংলা শব্দ অনেক ভালো জানতেন, এজন্য উনি একটা সুন্দর শব্দ তার কবিতার নাম হিসেবে সিলেক্ট করতে পেরেছেন। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম, তাই না, পাঠ পরিচিতি এবং শব্দার্থ গুলোতে কি বিষয় নিয়ে বলতে চাচ্ছে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা কবিতায় চলে যাই, একটু খেয়াল করো। কবিতার মধ্যে আমরা যেটা পড়বো, এখন আমরা কবিতাটাতেই চলে আসলাম। কবিতাটা আমাদের 1 পেজই আছে, যাক আমাদের জন্য একটা গুড লাক এটা যে 1 পেজই আছে। তাহলে একটু খেয়াল করো, এখানে বলা হচ্ছে, আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে, বা আমি বাঁধি তার ঘর। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে, বা যিনি, আমি তার ঘরটা বেঁধে দেই, হ্যাঁ, তার ঘরটা বাঁধি। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। আমি, আমাকে যে পর করলো, তাকে আপন করতে আমি একদম কেঁদে বেড়াই। যে মোরে করিল পথের বিভাগী। এই যে শব্দটা খেয়াল করো, এখানে আছে বিভাগী। তাহলে বিভাগী শব্দটা হয়তো বা আমরা এত কথার মাঝে ভুলেই গেছি যে বিভাগী মানে কি। কারো কি মনে আছে, একটু বলো তো। স্যার উদাসীনতা। আচ্ছা, তাহলে বিভাগী মানে আমরা একটু আগে বলছিলাম যে যে অ্যাক্টিভ নাম, যে উদাসীন। তাহলে যে মনে করিল পথের বিভাগী, যে আমাকে উদাসীন মানুষ বানালো, যে আমাকে কষ্ট দিয়েছে, পথে পথে আমি ফিরি তার লাগে, আমি তার জন্যই পথে পথে ঘুরে বেড়াই, তার কথাই চিন্তা করি। দীর্ঘ রজনী মানে দীর্ঘ রাত, তার তরে জেগে থাকি আমি, ঘুম যে হরেছে মোর, আমার যে ঘুম চলে গেছে। আমার এই ঘর ভাঙ্গিয়াছে যে, বা আমি বাঁধি তার ঘর, মানে আমার এই ঘর যে ভাঙলো, আমি তারই ঘর বেঁধে দেই। আমার এ কুল ভাঙ্গিয়াছে যে, বা আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগে আমি কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বাণ, মানে তীর, বিষের তীর ছুটছে, বুককে ক্ষতবিক্ষত করছে, মনটাকে ভেঙে দিছে। আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম তর, জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্ন আসবে, জাহাঙ্গীরনগরে প্রশ্ন আসবে, যেটা থেকে দেখো এই লাইনটা কয়েকবার পাচ্ছি আমরা। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে, বা আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। তাহলে এই লাইনটা আমরা একবার পাইছি। তারপর দেখো, আমার এই ঘর ভাঙ্গিয়াছে যে, বা আমরা এটা 2বার পাইলাম। তারপর আমরা একটু খেয়াল করি, আমরা যেটা লাইন পড়লাম এখনই, যে হ্যাঁ, আমি আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মনে করেছে পর। এই যে আপন করে কাঁদিয়া বেড়াই, এই লাইনটা আমরা পেলাম 3বারের মতো। হ্যাঁ, তাহলে 3বার আমরা এই লাইনটার পুনরাবৃত্তি পেলাম। লাস্টেও আমরা আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মনে করেছে পর। তাহলে এই লাইনটা কয়বার আছে আমাদের কবিতায়? আমাদের কবিতায় আছে 4বার। তাহলে তোমরা যখন কবিতা পড়বা, এইভাবে অ্যানালাইসিস করবা, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্ন আসবে, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর, এটা আছে কয়বার? এটা আছে 4বার। আর এই লাইনটা পড়তে পড়তে তোমার এক সময় মুখস্থ হয়ে যাবে, এবং এই লাইনটা তুমি ব্যবহার করতে পারবা ভাব সম্প্রসারণে, ব্যবহার করতে পারবা রচনায়, ব্যবহার করতে পারবা দিনলিপিতে। হ্যাঁ, তো এই যে একটা কবিতার লাইন তুমি এখানে শিখছো, এটা কিন্তু অনেক বিখ্যাত একটা লাইনও জসিমউদ্দিনের কবিতার, বিশেষ করে বালুচর কাব্যগ্রন্থের। তাহলে এই বিষয়ে তুমি নিজেকে এভাবে অ্যানালাইসিস করো। আমি হয়তো বা একটা ধরাই দিচ্ছি, তোমরা এভাবে পড়ার সময় খেয়াল করবা, যত অল্প পড়া ভাবি, পড়া কিন্তু এত অল্প না আসলে।
আমার কথাটা কি সবাই বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। আ- আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়ে বেড়াই, যে মোরে করেছে পর। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ধরি। তাহলে ফুল মালঞ্চ মানে ফুলের বাগান তৈরি করে দিই তার জন্য। তাহলে এই যে মালঞ্চ মানে ফুলের বাগান, আমরা এটা পেয়েছিলাম। তাহলে এই কবিতাটা পড়লে আমাদের জন্য এটা সহজ হলো না? জি স্যার। আচ্ছা, এইভাবে আমরা অ্যানালাইসিস করে বুঝে বুঝে শব্দ অর্থ, কবি পরিচিতি, পাঠ পরিচিতি পড়ে কবিতা পড়তে আসবো, তাহলে আশা করা যায় কবিতাটা আমাদের জন্য কঠিন লাগবে না। যে মুখে সে কয় নিঠুরিয়া বাণী, মানে নিষ্ঠুর কথা, বুকে মানে বুকে ক্ষত বিক্ষত করে দেয় এমন কথা, আমি লয়ে করে তারই মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি, সাজায় নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। তাহলে আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর, এই লাইনটা আমাদের মুখস্থ রাখতে হবে জীবনভর। কারণ এই ধরনের কবিতাগুলোই আসলে জানতে হয়, লাইনগুলা জানতে হয়। তাহলে এই প্রতিদান কবিতাটা অনেক বেশি প্রাসঙ্গিক কোথায়? হ্যাঁ, আমরা যদি সম্প্রীতির বাংলাদেশ চাই, আমরা যদি সাম্প্রদায়িক দাঙ্গা বিরোধী একটা দেশ চাই, আমি যদি বিশ্ব শান্তি আশা করি, তাহলে এই প্রতিদান কবিতাটার প্রেক্ষাপটটা অনেক বিশাল। জসিমউদ্দিন তো কবিতা লেখে, কবিরা কবিতা লেখে হিট হওয়ার জন্য, তার কবিতাটা যেন টিকে থাকে। তাহলে জসিমউদ্দিন একজন বিশ্ব প্রেমিক কবি। উনি, হ্যাঁ, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসা দিয়ে এক করতে চাচ্ছেন। তো এই কবিতাটা এই জন্যই কালের প্রবাহে টিকে গেল। তো আমাদের বাংলাদেশে বিশেষ করে হিন্দু মুসলিমের যে দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, যেগুলা মিডিয়ায় দেখানো হয়, প্রকৃতপক্ষে জসিমউদ্দিন রায় এর বিপক্ষে ছিল, এবং ওনারা আমাদের কবিতায় বলে গেল যে আমাদের সম্প্রীতি দরকার। তাহলে আশা করি কবিতাটা তোমরা সবাই বুঝতে পারছো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের পাঠ পরিচিতিটা আমাদের এখানে দেখা যাচ্ছে, তার মধ্যে জসিমউদ্দিনকে পল্লী কবি বলে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর ওনার লেখাগুলা, ওনার লেখা হচ্ছে হলো নকশি কাঁচার মাঠ, হ্যাঁ, তারপর হচ্ছে হলো ধান ক্ষেত, রঙিলা নায়ের মাঝি, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এটা ফৌজন বাজার ঘাট, বালুচর, তার মানে ওনার লিখনীটা মনে রাখতে হবে। জসিমউদ্দিন থেকে কিন্তু আহ ভর্তি পরীক্ষার প্রশ্ন বরাবরই আসে। এটা আসার আর একটা কারণ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসার কারণ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি যে বাংলা বিভাগে পড়ছি সেই বিভাগে শিক্ষক ছিলেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো ওনাদের কলিগ যারা ছিল, হ্যাঁ, ওনাদের নিয়ে বেশি আগ্রহ বোধ করে। তো জসিমউদ্দিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসলে অবাক হওয়ার কিছু নাই। তাহলে এই ছিল আমাদের প্রতিদান কবিতার মূল বিষয়। আমরা এখন একটু এমসিকিউ এ যাই, দেখি তোমরা এমসিকিউ উত্তর করতে পারো কিনা। এখন এই দুইটা এমসিকিউ একটু সবাই কমেন্টে লিখো তো দেখি, পটাপট লিখো, কার উত্তর হয় আমি একটু দেখি। স্যার কোনটা, 1 আর 2? হ্যাঁ, 1 আর 2 এমসিকিউটা করো তো দেখি, এই যে এই দুইটা। হ্যাঁ, এই দুইটা এমসিকিউ লিখো, বলো, মুখে স্যার বলো আমি না হলে। লিখে বলি, আমারটা তো মানে ল্যাপটপে টাইপ করা যাইতেছে না বাংলা, বুঝছেন? তো এক বলো এক বলো হবে, বলো। এক হবে ক। আর 2 নাম্বারটা আম, পরোপকার ক হবে, দুইটাই তো ক হবে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে ক। আচ্ছা, প্রথমটা তো হ্যাঁ, কয়। আনিশা, তোমার উত্তর ঠিক আছে। ফাহিম তাসিক, আপনি কি মনে করেন এই দুটোর কি উত্তর হবে? আচ্ছা, তালহা, তুমি কি আসো না এখনো মুরগি রান্না করতেছো?
হ্যাঁ, ফাহিম শারিয়া তাসি, আপনার উত্তর ঠিক হয়েছে। দুয়ে ক, পরোপকার। আমাদের মধ্যে তালহা আছে। তালহা, তুমি কি শুনছো আমার লাস্টের কথাগুলা? আচ্ছা, ও মনে হয় নাই। আচ্ছা, তোমরা জুম শুধু জয়েন করে থেকো না, আমি এত কষ্ট করে ক্লাসগুলো নেই যাতে তোমরা অনেক ভালো বুঝতে পারো, শিখতে পারো। বোঝা গেছে? আচ্ছা, সবাই আমরা কি এই কবিতাটা বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? জি আচ্ছা, স্যার। তাহলে আমরা এখন আমরা নতুন আরেকটা পড়ায় যাবো, আগের পড়া রিভিশন করব। তাহলে এই কবিতাটা এখন পর্যন্ত এটাই থাকলো। আর এই কবিতার যেটা লাস্ট লাইন আমরা যেটা বলতে চাচ্ছি এখান থেকে, এই যে কবি অনিষ্টকারীদেরকে কেবল ক্ষমাই করে নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীদের উপকার করার মাধ্যমে পৃথিবী সুন্দর বাসযোগ্য করছেন। আর কি পরার্থপরতা। হ্যাঁ, ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা, এই লাইনটা দাগায় রাখো। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা লিখতে পারতে হবে। আর কবিতার লাইনের ক্ষেত্রে ওখানে আমার এই ঘর ভাঙিয়েছে, আমি বাদি তার ঘর, যে মোরে করেছে পর, আমি তারে করি আপন, না কি জানি এই লাইনটা আছে না, ওই লাইনটা আমি এখনই ভুলে গেলাম। আমি একটু লাইনটা দেখে আরেকবার বলি। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। তাহলে এগুলোই আমাদের এই কবিতার ইম্পর্টেন্ট ছিল, আমরা আশা করি বুঝে গেছি। এখন